জাংকুক তার কোমর ধরে তার কাছে টেনে আনলো। তে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। জাংকুক তার নরম ওষ্ঠ ধরে মুখ ডুবালো। তে কেঁপে উঠলো। এবার জাংকুক তার গলায় মুখ ডুবালো, ছোট্ট করে কামড় বসিয়ে দিল। তে কেঁপে উঠলো। জাংকুকের গলা খামচে ধরলো। আহ, জাংকুক আস্তে প্লিজ। নো বেবি, আমি নিজেকে সামলাতে পারছি না। ঢাকা বনানীর অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা জীবন ভিলাটাকে দূর থেকেই আলাদা করে চেনা যায়। আধুনিক স্থাপত্যে তৈরি চারতলা বাড়িটার চারপাশ জুড়ে নীরব সৌন্দর্য। বিশাল লোহার গেট পেরোলেই দুপাশে সারি সারি আম গাছ, মাঝখানে পাথরের কারুকাজ করা পথ সোজা গিয়ে মিশেছে মূল ভবনের সামনে। এক পাশে ফোয়ারা, অন্য পাশে ছোট্ট কাঁচে ঘেরা বাগান। বাড়ির সামনের অংশে পাশাপাশি দাঁড়িয়ে আছে কয়েকটি দামি গাড়ি। ভোরের নরম আলোয় পুরো বাড়িটা যেন আরো রাজকীয় দেখাচ্ছে। ভেতরে অবশ্য নীরবতা বলতে কিছুই নেই। আজ বাড়িতে ছোটখাটো একটা পারিবারিক আয়োজন, কারণ প্রায় অনেকদিন পর নামজন সাহেবের মামাতো ভাই জেহপ্রা আসবে। সেই উপলক্ষেই রাতেই সবাই একসাথে ডিনার করবে। তাই সকাল থেকে কাজের লোকেরা ব্যস্ত। কেউ ডাইনিং হল সাজাচ্ছে, কেউ রান্নাঘরে বাজারের জিনিস গোছাচ্ছে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে ভেসে এলো একজন মধ্যবয়স্ক মহিলার বিরক্ত গলা। জেকে, একবার যদি আমার সামনে আসিস, আজকে কিন্তু তোকে আমি ছাড়বো না। কথাটা শেষ হতেই পুরো বাড়ি জুড়ে ছোটাছুটির শব্দ। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে প্রাণপণে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে একটা ছেলে। মুখে দুষ্ট হাসি, চোখে একরাশ নির্দোষ ভাব। আর ঠিক তার পেছনে হাতে কাঠের খুন্তি নিয়ে ছুটছেন তার মা জিন বেগম। দাঁড়া, আজকে তোকে আমি দেখাচ্ছি মজা। জেকে হাঁপাতে হাঁপাতে বলল, আম্মু, একটা ডিমই তো চুরি করেছি মাত্র। আপনি এমন আচরণ করছেন যেন ব্যাংক ডাকাতি করে ফেলেছি। বদমাস ছেলে, শুধু ডিম চুরি করেছিস? তোর জন্য যে কেক বানানোর ডিম আলাদা করে রেখেছিলাম, সেগুলো নিয়ে তুই রান্নাঘরে ফুটবল খেলছিলি, ভুলে গেলি? ফুটবল না আম্মু, বলো এক্সপেরিমেন্ট। কিসের এক্সপেরিমেন্ট? ওই ডিম কতদূর গড়ায় সেটা দেখছিলাম আর কি। জিন বেগম এবার সত্যি খুন্তিটা তুললেন। আল্লাহ, এই ছেলে আমার কপালে কেন দিলে? ঠিক তখনই ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়তে থাকা নামজন সাহেব চশমার ওপর দিয়ে তাকে শান্ত গলায় বললেন, ওকে মারার আগে খুন্তিটা নামিয়ে রাখো। ওকে মারতে গিয়ে যদি খুন্তিটাই ভেঙে যায়, তাহলে আবার নতুন কিনতে হবে। এক মুহূর্তের জন্য পুরো ঘর চুপ। পরের মুহূর্তে কাজের লোক থেকে শুরু করে সবাই হেসে উঠল। জেগে বুকের উপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, দেখলেন আম্মু, আব্বু কিন্তু আমাকে সাপোর্ট করছে। নামজন সাহেব কাগজ থেকে চোখ না সরিয়ে বললেন, আমি তোকে সাপোর্ট করিনি, খুন্তিটার প্রতি সহানুভূতি দেখিয়েছি, বুঝলি? আবারও হাসি রোল পড়ে গেল। জেগে মুখ বাঁকিয়ে সোফায় বসে পড়ল। হাহ, এ বাড়িতে আমার কোনো সম্মান নেই। ঠিক তখনই প্রধান দরজা খুলে ভেতরে ঢুকলো আরেকজন। কালো শার্ট, ধূসর প্যান্ট, হাতে গাড়ির চাবি, চোখে মুখে কোনো বাড়তি অভিব্যক্তি নেই। ঘরে ঢুকেই সে একবার চারপাশে তাকালো, তারপর শান্ত গলায় বলল, সকাল সকাল আবার কি শুরু হয়েছে? জেকে সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে বলল, ভাই আমাকে বাঁচাও। জাংকুক ভ্রু তুলে তাকালো। আবার কি করেছিস? কিছুই না। জিন বেগম তৎক্ষণাৎ উত্তর দিলেন, রান্নাঘরে ডিম নিয়ে বিজ্ঞানী সেজেছে সে। জাংকুক কয়েক সেকেন্ড ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, আম্মু, আজকে ওকে নাস্তা দেবেন না। জেকে চোখ বড় বড় করে তাকালো। কি? দুপুরে ক্ষুধা লাগলে বুঝবে ডিমের মূল্য কত। এই কথা শুনে নামজন সাহেব কাগজ নামিয়ে ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেললেন। জেকে হতাশ মুখে বলল, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। জাংকুক নির্বাক ভঙ্গিতে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ওর স্বভাবটাই এমন, অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে কম, রাগও প্রকাশ করে না। তবে পুরো পরিবার জানে জাংকুক যা বলে তাই করে। জেকে ওর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ জানে আমরা জমজ কিভাবে হলাম। জাংকুক সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে উত্তর দিল, আমিও মাঝে মাঝে সেটাই ভাবি, বুঝলি? ঘরের সবাই আবার হেসে উঠল, কিন্তু সেই হাসির মাঝে নামজন সাহেব ঘড়ির দিকে তাকিয়ে বললেন, কিছুক্ষণের মধ্যে ওরা এসে পড়বে। জেকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কারা? গ্রামের বাড়ির আত্মীয়রা। ও,
তাদের সঙ্গে একজন নতুন সদস্য আসছে, তবে বহু বছর দেশের বাইরে ছিল সে। জাংকুক তখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। কথাটা কানে গেলেও সে বিশেষ গুরুত্ব দিল না। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করছে। জীবন ভিলার সামনে একে একে কয়েকটা গাড়ি এসে থামলো। গেটের দারোয়ান দ্রুত গেট খুলে দিল। বাড়ির কাজের লোকেরা লাগেজ নামাতে ব্যস্ত হয়ে পড়লো। ড্রয়িং রুমে বসে নামজন সাহেব অতিথিদের অপেক্ষা করছিলেন। জিন বেগম আর বাড়ির অন্য সদস্যরাও একে একে নিচে নেমে এলেন। গাড়ির দরজা খুলে প্রথমেই নামলেন নামজন সাহেবের মামাতো ভাই জেহপ ও তার স্ত্রী আয়ু। তাদের পেছনে ধীরে ধীরে নামলো একজন। তার পরনে সাদা রঙের সুতির থ্রি পিস, কাঁধ ছুঁয়ে থাকা কালো চুল, এক হাতে ছোট্ট ব্যাগ, মুখে কোনো বাড়তি সাজ নেই, তবু অদ্ভুত একটা শান্ত সৌন্দর্য যেন চোখে আটকে দেয়। সে চারদিকে একবার তাকিয়ে মৃদু হাসলো। আসসালামু আলাইকুম। মিষ্টি কণ্ঠটা শুনেই জিন বেগম এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। ওয়ালাইকুম সালাম। তুই তাহলে তে? শেষবার যখন তোকে দেখেছিলাম তখন তুই একেবারে বাচ্চা ছিলি। তে মৃদু হাসলো। এবার কিন্তু কয়েকদিন থেকে যাবি। হ্যাঁ হ্যাঁ, একেবারের জন্য থেকে যাব, হয়েছে তো। ওদিকে সোফায় বসে থাকা জেকে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু তার কণ্ঠটা কানে যেতেই অন্যমনস্ক ভাবে তাকালো। আর তারপর কয়েক সেকেন্ড সে চোখ ফেরাতেই পারলো না। নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। পাশে দাঁড়িয়ে থাকা কাজের ছেলে বুগাম শুনে ফেললো। ভাইয়া কিছু বললেন? জেকে চমকে উঠে গলা খাকারে দিয়ে বলল, না তেমন কিছু না, ওই পানি চেয়েছিলাম আর কি। বুকাম অবাক হয়ে গেল। জেকে আবার চুপচাপ তের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই উপরতলা থেকে নিচে নামছিল জাংকুক, হাতে ফোন, চোখ স্ক্রিনে। সিঁড়ির মাঝে মাঝে এসে নামজন সাহেব ডাকলেন, জাংকুক এদিকে আয় বাবা। সে ফোনটা পকেটে রেখে নিচে নেমে এলো। জি আব্বু বলেন। এ হলো তে, তোর জেহব চাচার একমাত্র মেয়ে। ওরা কয়েকদিন এখানেই থাকবে। জাংকুক ভদ্রভাবে মাথা নাড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। না কোনো হাসি, না কোনো বাড়তি কথা, শুধু ভদ্রতার সীমিত পরিচয়। জাংকুক অন্যদিকে চলে গেল। জেকে সঙ্গে সঙ্গে ফিস ফিস করে বলল, ভাই কিছু বুঝলি? কি? এত সুন্দর একটা মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, তোর কোনো রিয়াকশন নেই। জাংকুক নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমার রিয়াকশন দিয়ে কি হবে? অন্তত মানুষ বুঝবে তোর মেশিনে কোনো সমস্যা নেই। জাংকুক কোনো উত্তর দিল না। রাগের দৃষ্টিতে জেকের দিকে তাকালো। তে অবশ্য দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলেছে। ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট একটা হাসি ফুটলো তের। বিকেলের দিকে সবাই মিলে বাগানে বসেছিল। গল্প, চা আর নানান আড্ডায় সময় কেটে যাচ্ছিল। জেকে ইচ্ছে করে তের পাশে গিয়ে বসলো। আপনি কি ঢাকাতেই থাকেন? না, সিলেটে ছিলাম অনেকদিন, এখন আবার ঢাকা এসেছি। ভালোই হয়েছে। কেন? অন্তত এখন মাঝে মাঝে দেখা হবে আমাদের। তে একটু অবাক হয়ে তাকালো। আমরা তো আজই পরিচিত হলাম। জেকে মুচকি হেসে বলল, কিছু কিছু মানুষকে চিনতে অনেক বছর লাগে, আবার কিছু মানুষকে একদিনই আপন মনে হয়, বুঝলেন তে? তে উত্তর দিল না, শুধু কাপের দিকে তাকিয়ে রইল। দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল জাংকুক। কেন জানি বুকের ভেতর অস্বস্তি লাগছিল তার। কারণটা সে নিজেও বুঝতে পারছিল না। সন্ধ্যার আজানের পর সবাই ভেতরে চলে গেল। ডিনারের সময়ে জেকে নানা গল্প করে সবাইকে হাসিয়ে চলেছে। মাঝে মাঝে তের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তে ভদ্রতা করে উত্তর দিচ্ছে। জাংকুক খুব কম কথা বলছে, কিন্তু অদ্ভুতভাবে তার চোখ বারবার তের দিকে চলে যাচ্ছে। খাওয়া শেষ করে তে ছাদে এসে দাঁড়ালো। রাতের বাতাসে চুলগুলো উঠছে তার। শহরের আলো দূরে ঝিলমিল করছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো জাংকুক। কিছুক্ষণ দুজনেই নীরব। তারপর জাংকুক ধীরে বলল, ঢাকা কেমন লাগছে? তে মৃদু হাসলো। এখনো ঠিক ভালোভাবে দেখা হয়নি, সময় পেলে ঘুরে দেখবেন। আপনি দেখাবেন? প্রশ্নটা শুনে জাংকুক কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, যদি প্রয়োজন হয় তবে চেষ্টা করাই যায়। এই পর্যন্তই, এর বেশি আর কিছু বলল না জাংকুক। ভেতর থেকে হঠাৎ জেকের গলা ভেসে এলো, ভাই তে তোমরা কোথায়? সবাই ছবি তুলবে তো। তে
তে হেসে ভেতরের দিকে চলে গেল। জাঙ্কুক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে জেকে একবার তের দিকে তাকালো, আবার দরজার পাশে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকেও তাকালো। কয়েক মুহূর্তের জন্য তার মুখের হাসিটা মিলে গেল। সে বুঝে গেল যে অনুভূতিটা আজ তার নিজের মনে জন্মেছে, হয়তো সে একই অনুভূতি তার যমজ ভাইয়ের মনে নিঃশব্দে জায়গা করে নিতে শুরু করেছে। কারণ জাংকুক তো কোনো মেয়ের পাশে ঘেঁষার মানুষ নয়, তাহলে নিশ্চয়ই তার মনে তের জন্য একটা অনুভূতি জন্ম নিচ্ছে। জীবন ভিলাইতে আসার পর প্রায় 3 সপ্তাহ কেটে গেছে, মাত্র 21 দিন, কিন্তু অল্প সময়ে বাড়ির পরিবেশ যেন বদলে গেছে। আগে সন্ধ্যা নামলেই ড্রয়িং রুমে বসে সবাই টিভি দেখতো, কেউ মোবাইলে ব্যস্ত থাকতো, আবার কেউ নিজের ঘরে চলে যেত। এখন আর সেরকম হয় না। রাতের খাবারের পর সবাই একসঙ্গে বসে গল্প করে, সেই গল্পের মাঝখানে সবচেয়ে বেশি কথা বলে জেকে। আর তার ঠিক বিপরীত পাশে বসে থাকে তে। জেগে স্বভাবটা এমন, সে যেখানে থাকে সেখানেই হাসি থাকবে। কখনো বুগামকে নিয়ে দৌড়ঝাঁপ করছে, কখনো বাড়ির কাজের লোকেদের সঙ্গে গল্প করছে, আবার কখনো তের সঙ্গে অকারণে তর্ক জড়িয়ে পড়ছে। তেও ওর সঙ্গে সহজ হয়ে গেছে, হাসছে, খুনসুটি করছে। মাঝে মাঝে জেকের কথা শুনে এত জোরে হেসে ওঠে যে পুরো ঘরের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। দূর থেকে এসব দৃশ্য প্রায় দেখে জাংকুক, সে কিছু বলে না, শুধু চুপচাপ দেখে। সেদিন বিকেলে সবাই বাড়ির বাগানে বসেছিল, হালকা বাতাস বইছে, চা নাস্তা সাজানো হয়েছে। জেকে হঠাৎ বলল, একটা খেলা খেলবে সবাই? বুগাম লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ খেলবো ভাইজান। আচ্ছা আচ্ছা, তবে যার হার হবে সে আইসক্রিম খাওয়াবে কিন্তু। সবাই রাজি হয়ে গেল, কিন্তু খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। জেকে সামনে ছিল, সে হাত বাড়ানোর আগেই অন্য একটি হাত তের কবজি শক্ত করে ধরে ফেললো। তে অবাক হয়ে তাকিয়ে রইল। জাংকুক কিছুক্ষণ ওর হাতটা ধরে রেখে খুব শান্ত গলায় বলল, সাবধানে হাঁটবেন তো মিস্ত্রি। তারপর হাত ছেড়ে দিয়ে আগের মতোই সরে দাঁড়ালো। মুহূর্তটা খুব ছোট ছিল, কিন্তু জেকের চোখ এড়ায়নি। সে প্রথমবার অনুভব করলো তার ভাইয়ের চোখে এমন একটা দৃষ্টি যেটা সে আগে কোনোদিন দেখেনি। রাতে ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে জেকে, হাতে কফির মগ। পেছন থেকে জাংকুক এসে পাশে দাঁড়ালো। দুজনের মাঝখানে দীর্ঘ নীরবতা। তারপর জেকে নিজেই বলল, ভাই, তুই কি কাউকে ভালোবাসিস? জাংকুক কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, জানি না। সত্যি? আগে কখনো এমন অনুভূতি হয়নি। জেকে হালকা হাসলো, এবার হয়েছে। জাংকুক আকাশের দিকে তাকিয়ে রইল, উত্তর দিল না, কিন্তু সেই নীরবতায় সব উত্তর দিয়ে দিল। জেকের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ব্যথা করে উঠল, কারণ সে একই মানুষটাকে ভালোবেসে ফেলেছে। পরদিন সকালে তে বাগানে বই পড়ছিল, জেকে এসে পাশে বসলো। আজ অদ্ভুত ভাবে সব চুপ। তে বই বন্ধ করে তাকালো। কি হয়েছে, কিছু বলবেন জেকে? জেকে অনেকক্ষণ কিছু বলল না, তারপর ধীরে বলল, একটা প্রশ্ন করব। করুন। যদি দুজন মানুষ একই মানুষকে ভালোবাসে, তাহলে কার সরে যাওয়া উচিত? যদি দুজন মানুষ একই মানুষকে ভালোবাসে, তাহলে কার সরে যাওয়া উচিত? তে অবাক হয়ে তাকালো। সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে। জেকে মৃদু হেসে মাথা নাড়ালো। আপনি হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? জেকে উত্তর দিল না, শুধু উঠে চলে গেল। তে ওর চলে যাওয়া দেখতে থাকলো। আজ প্রথমবার জেকের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা তের চোখে পড়লো। কয়েকদিন পর সন্ধ্যার প্রবল বৃষ্টি, বাড়ির সবাই ভেতরে, শুধু তে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ পাশে এসে দাঁড়ালো জাংকুক। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর জাংকুক বলল, এভাবে দাঁড়িয়ে আছেন যে, ঠান্ডা লাগবে তো? বৃষ্টি খুব ভালো লাগে তাই। আর যদি অসুস্থ হয়ে যান? তে হেসে বলল, আপনি সবকিছু এত সিরিয়াস ভাবে কেন বলেন? জাংকুক ওর দিকে তাকালো অনেকক্ষণ, তারপর খুব নিচু গলায় বলল, কারণ আপনার কিছু হলে আমার ভালো লাগবে না। তে স্থির হয়ে গেল। বৃষ্টির শব্দের মাঝেও নিজের হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছিল। তার মনে জাংকুকের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় জাংকুক তার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার সাথে আমার সারা জীবনের জন্য থাকার অনুমতি দিবে তে?
এই অনুমতি আমি আপনাকে অনেক আগে দিয়ে দিয়েছি জাংকুক। জাংকুক তের কোমর ধরে তার কাছে টেনে আনলো। তে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। জাংকুক তের নরম অষ্টদয়ে মুখ ডুবালো। তে কেঁপে উঠলো। এবার জাংকুক তের গলায় মুখ ডুবালো, ছোট্ট করে কামড় বসিয়ে দিল। তে কেঁপে উঠলো। জাংকুকের গলা খামচে ধরলো। আহ জাংকুক, আস্তে প্লিজ। নো বেবি, আমি নিজেকে সামলাতে পারছি না। আর কিছু দেখার আগে দূর থেকে জেগে অন্যদিকে ঘুরে মুখ চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। এ কেমন জ্বালা দিয়া গেলা আমাইতে, আমি যে আর সহ্য করতে পারছি না। ও আল্লাহ, এই জ্বালা থেকে আমাকে মুক্তি দাও না প্লিজ। আবার নিজেকে সামলে সে মুচকি হাসলো। চোখ দুটো ভিজে উঠলেও হাসিটা আড়াল হলো না। খুব আস্তেই নিজে নিজে বলল, তুমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছোতে। সেদিন রাতেই জেকে বাড়ি থেকে বের হয়ে গেল। ফিরে আসার কথা ছিল মাত্র কিছু ঘন্টায়, কিন্তু রাত 11:30টায় ফোন আসে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে পৌঁছে জাংকুক দেখলো জেকে আইসিইউতে। তার সারা শরীরে ব্যান্ডেজ। ডাক্তার জানিয়ে দিলেন সময় খুব কম। জাংকুক কাঁপতে কাঁপতে ভাইয়ের হাত ধরলো। জেকে কষ্ট করে চোখ খুলে হাসলো। কাঁদিস না জাংকুক। জাংকুকের গলা ভেঙে গেল। তোর কিছু হবে না জেকে, আমি আছি তো। জেকে খুব কষ্ট করে মাথা নাড়লো। তারপর তের দিকে তাকিয়ে ওর হাতটা নিজের হাতে নিল। ধীরে ধীরে জাংকুকের হাতের উপর রেখে দিল তের হাত। আমি পারলাম না ভাই, ওকে কখন ছেড়ে যাস না জাংকুক। আর তুমি সব সময় হাসবে, আমার ভাইয়ের পাশে থাকবে, ওর জীবনের সঙ্গী হয়ে। কথা দাও আমায়। তে তার জবাবটা দিতে পারলো না। শেষ কথাটা বলে জেকের হাতটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। মনিটরের শব্দটা একটানা হয়ে উঠল। জাংকুক জীবনে প্রথমবার শিশুর মতো কেঁদে উঠল। না জেকে, না, তুই এমন করতে পারিস না। ফিরে আয় ভাই, প্লিজ ফিরে আয়। পাশে তেও অঝরে কাঁদছে। পরিবারের সবাই কান্না আটকাতে পারলো না। সবার চোখে জল। 6 মাস পর ছোট্ট করে জাংকুক আর তের বিয়ে হলো। কোনো জাঁকজমক নয়, কারণ সে আনন্দের মাঝেও একজনের অভাব সবাই অনুভব করছিল। বিয়ের পর প্রথম শুক্রবার দুজন একসাথে জেকের কবরের সামনে গেল। সে সাদা গোলাপ রেখে মৃদু গলায় বলল, তুমি হেরে যাও নিজেকে, তোমার ভালোবাসা আমাদের জীবন ভর বাঁচিয়ে রাখবে। জাংকুক কবরের মাটি ছুঁয়ে চোখ বন্ধ করলো। ছোটবেলা থেকে সবকিছু ভাগ করে নিয়েছি, এবার শুধু স্মৃতিটাই আমার কাছে রয়ে গেল। হালকা বাতাস বয়ে গেল। দূরে বিকেলে সূর্য অস্ত যাচ্ছিল। মনে হলো কোথায় একজন দাঁড়িয়ে মুচকি হেসে বলছে, আমার ভালোবাসাকে আগলে নিয়ে তোরা ভালো থাকিস ভাই।